আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা প্রায়ই একটা কোশ্চেন করে থাকেন অথবা এটা বাঙালিদের জন্য অন্তত কমন একটা কোশ্চেন বলতে পারেন যে আমি কিছুই বুঝি না, কিছুই পারি না অথবা কিছু বুঝি, কিছু পারি। আমি ইংরেজি শিখবো কোথা থেকে, কিভাবে? তো ইংরেজি কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো? এটি ডিপেন্ড করে মূলত আপনার ইনস্ট্রাক্টরের উপরে। আপনাকে যদি কেউ সঠিক গাইডলাইন দিতে পারে তাহলে আপনার জন্য আর কোনো চিন্তা রইল না। আর যদি আপনি সঠিক গাইডলাইনটা মিস করেন তাহলে কিন্তু আপনি শিখতেই থাকবেন বাট শেষ নামাতে পারবেন না। যদিও শিক্ষার কোনো শেষ নেই। তো আমরা বারবার বলে থাকি ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বেসিক, আপনার বেসিক অথবা রুট লেভেলে আপনাকে স্ট্রং হইতে হবে। এখন এই বেসিক জিনিসটা কি এটি কিন্তু আমরা অনেকেই জানি না। বেসিক জিনিস অর্থাৎ গোড়া, আপনি যদি সঠিকভাবে ক্লাস 1 থেকে ক্লাস 7-8 পর্যন্ত 8 পর্যন্ত মনে করেন যদি ভালোভাবে পড়ালেখা করতে পারেন বা করে থাকেন তাহলে আপনার বেসিকটা অনেক 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 স্ট্রং। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাস্টার্স পাস করার পরেও বেসিক জিনিসটা আমাদের থাকে না। কেন থাকে না? কারণ আমরা নাম্বার পাওয়ার পেছনে দৌড়াই, না বুঝে মুখস্থ করি এবং আমাদের বরাবরের মতোই আমাদের শিক্ষকদের দৈন্যতা। শিক্ষকরা নিজেরাই জানেন না, গবেষণা করেন না এবং সেভাবে কিন্তু উপস্থাপন করতে পারেন না। এই কারণে আমরা বেসিকের সন্ধান পাই না। যাই হোক, বেসিক নিয়ে আমি বেসিক লেভেল থেকেই শুরু করতে চাই। যেমন আমরা প্রথমেই আজকের ক্লাসটা দিয়ে শুরু করি এবং এর পরবর্তীতে ধারাবাহিক আকারে অর্থাৎ এপিসোড আকারে এ ধরনের আরো ক্লাস আসবে। আপনারা যারা বেসিক শিখতে আগ্রহী অথবা শিখতে চান তারা এই ধারাবাহিক ক্লাসগুলো মেনটেন করবেন। তাহলে আশা করি উইদিন 3 to 6 মান্থস, এটা ব্যক্তি বিশেষে ডিফারেন্ট হইতে পারে, আবার আমি কতটি বা কিভাবে কতটুকু সময় দিতে পারবো তার উপরে ডিপেন্ড করে। আপ টু 6 মান্থস, এটা কিন্তু খুব বেশি না। আপ টু 6 মান্থস আপনার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে, টোটাল কমপ্লিট, টোটাল সলিউশন। সুতরাং সাথেই থাকুন। এনিওয়ে, আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স, sentences are of 5 types according to their structure. Sentences are of 5 types according to their sentences are of 5 times. Sentences are of 5 types according to their meaning. অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, অর্থাৎ আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটি কোন সেন্টেন্স। আমরা একেবারে বেসিক লেভেলে আজকে শুরু করব জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা বিবৃতিমূলক বাক্য অথবা বর্ণনামূলক বাক্য, যে বাক্যগুলো বর্ণনা দেয় বা ডেসক্রাইব করে অথবা বিবৃতি দেয় অথবা স্টেটমেন্ট দেয়, এই ধরনের বাক্য। এখন এটি হ্যাঁ বোধক বাক্য হতে পারে, আবার না বোধক বাক্যও কিন্তু হতে পারে। আমরা আপাতত হ্যাঁ বোধক বাক্য নিয়ে ডিসকাস করছি এবং পরবর্তীতে না বোধক বাক্যে আমরা যাব। হ্যাঁ বোধক বাক্য আবার কিন্তু 2 ধরনের হতে পারে। যেমন শুরুতেই সাবজেক্ট থাকতে পারে এক ধরনের বাক্যের, এবং শুরুতে সাবজেক্ট থাকে না এমন ধরনের বাক্য। যেমন আমরা যদি দুটো এক্সাম্পল দিই তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। যেমন রানা ইজ আ স্টুডেন্ট। একেবারে সোজা সোজা আমরা সোজা একটি বাক্য লিখলাম যে রানা ইজ আ স্টুডেন্ট, এবং আরো একটি বাক্য আমরা এখানে লেখার চেষ্টা করি। There
আর 2 chairs। খুব ছোট ছোট বাক্য লিখলাম, এরপরে আর আমি গেলাম না, আরো অনেক লেখা যেত। যাই হোক, এই যে দুই ধরনের বাক্য, যেমন এই বাক্যে সাবজেক্ট হলো রানা, রানাকে উদ্দেশ্য করেই কথাটি বলা হচ্ছে, রানাকে উদ্দেশ্য করেই কথাটি বলা হচ্ছে যে রানা ইজ এ স্টুডেন্ট। এখন উদ্দেশ্য বা সাবজেক্ট কিন্তু সেম জিনিস। আমরা যারা সাবজেক্টকে কর্তা আকারে প্রকাশ করতে চাই তারা কিন্তু আসলেই ভুল করি। সাবজেক্টের অর্থ কিন্তু বরাবরই উদ্দেশ্য, সাবজেক্টের অর্থ কিন্তু কখনোই কোনো কালেই কর্তা ছিল না, আমরা জোর করে বানিয়েছি। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটি বাক্যের প্রধানত দুইটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অপরটি হলো বিধেয়। দ্যাট মিনস একটি হলো সাবজেক্ট এবং অপরটি হলো প্রেডিকেট। সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটি কিন্তু প্রেডিকেট। সুতরাং সাবজেক্টের সরল বাংলা বলি, সোজা বাংলা বলি বা একমাত্র বাংলা বলি, সেটি কিন্তু অবশ্যই উদ্দেশ্য। সাবজেক্টের মিনিং কখনোই কর্তা ছিল না, হবে না, থাকবে না। ওকে, তাহলে রানা ইজ স্টুডেন্ট, বাট এই বাক্যে দ্বিতীয় বাক্যে দেয়ার কিন্তু সাবজেক্ট না, দেয়ার আর 2 চেয়ার্স। এখানে সাবজেক্ট কিন্তু এই যে 2 চেয়ার্স, দেয়ার আর 2 চেয়ার্স, এখানে সাবজেক্ট কিন্তু 2 চেয়ার্স। ওকে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি তা কিন্তু এই দুটো বাক্য দেখলেই বোঝা যায়। লাইক আমরা একেবারে লাইফের প্রথমে যদি কোনো একটি স্ট্রাকচার শিখে থাকি, সেটি হলো, আমি একটু স্ট্রাকচারটা এখানে লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার আমরা লাইফে যদি একটি মাত্র স্ট্রাকচার কেউ শিখে থাকি তাহলে হয়তো এটি শিখেছি, অথবা অনেকে অন্যভাবে শিখতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটি একটি স্ট্রাকচার হতে পারে, বাট সেন্টেন্সের একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার এর 100% এটি ফুলফিল করে না। কেননা এক্সটেনশন মিন্স সেন্টেন্সের এমন সব উপাদান, একটি উপাদান না, যে উপাদানগুলোর মাধ্যমে আমরা সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে পারি, বড় করতে পারি, দীর্ঘায়িত করতে পারি, লম্বা করতে পারি। এবং এই যে এক্সটেনশন, এটি কিন্তু কোনো গ্রামাটিক্যাল নাম না, এটি একটা গিভেন নেম, অর্থাৎ আমরা দিয়েছি। এই এক্সটেনশনের ভিতরে কি কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে। এই এক্সটেনশনের ভিতরে আর কি থাকতে পারে? কমপ্লিমেন্ট থাকতে পারে। এই এক্সটেনশনের ভিতরে আর কি থাকতে পারে? অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এখন অ্যাডভার্বিয়ালস কি জিনিস? এর ভিতরে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, মূলত অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, যেগুলোর মাধ্যমে আমরা সহজেই একটা সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি। যেমন আমরা এক্সটেন্ড করার একটা এক্সাম্পল দেখি, যেমন হি উইল গো, সে যাবে। এখন সে যাবে, কোথায় যাবে? আমরা এলোমেলো লিখছি কিন্তু, হি উইল গো কোথায় যাবে? একটু ঢাকা লিখলাম, ঢাকাতে যাবে। কখন যাবে? আমরা এলোমেলো লিখছি কিন্তু, সাজানো বিষয়টা আমরা পরে শিখবো। কখন যাবে? ইন দ্য মর্নিং, অথবা টুমরো লিখি, টুমরো লিখলাম। কেন যাবে? আমরা আরো একটা সেন্টেন্স লিখি, টু ফেস এ ভাইবা, একটা ভাইবা ফেস করতে, তাই না? কার সাথে যাবে? উইথ হিজ ফাদার। তাই না? তো এভাবে কিন্তু আমরা আরো 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 বাড়ানো যায়, কিভাবে যাবে, তাই না? এভাবে হতে পারে, আরো বাড়তে পারে সেন্টেন্স। আবার এই লম্বা সেন্টেন্সকে আরো একটা লম্বা সেন্টেন্সের সাথে জোড়া দিই, আরো দুইটা লম্বা সেন্টেন্সের সাথে যদি জোড়া দিই, তাহলে সেন্টেন্স আরো বাড়তে থাকলো। ওকে, তবে জোড়া দেওয়া বাক্যগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পড়ে না, সেটা ডিফারেন্ট কেস। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা বিল্ড আপ করতে চাই, তাহলে আমাদের জানতে হবে সাবজেক্ট সম্পর্কে, ভার্ব সম্পর্কে এবং এক্সটেনশন সম্পর্কে। আমরা সাবজেক্ট অলরেডি জানি, কোনো বাক্যে যে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়
সেটি হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট। যেমন রানা ইজ এ স্টুডেন্ট, এখানে রানা সম্পর্কে কথা বলা হচ্ছে বিধায় রানা এই বাক্যের সাবজেক্ট। দেয়ার আর 2 চেয়ার্স, ওখানে দুটো চেয়ার আছে, তাহলে কি সম্পর্কে বলছে? নিশ্চয়ই চেয়ার সম্পর্কে। এই যে 2 চেয়ার্স, এটি কিন্তু সাবজেক্ট। আমরা সাবজেক্ট সম্পর্কে জানলাম, এবং সাবজেক্ট অবশ্যই নাউন হবে। সাবজেক্ট অবশ্যই নাউন হবে, অর্থাৎ নামবাচক শব্দ হবে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সমতুল্য। এখন নাউনের সমতুল্য কি? নাউনের সমতুল্য হতে পারে প্রোনাউন অর নাউন ফ্রেজ। ফ্রেজ যদি আমরা না বুঝি এই মুহূর্তে, তাহলে আমাদের জন্য কোনো প্রবলেম নাই। একাধিক ওয়ার্ড মিলে যখন নাউনের মতো কাজ করবে, তখন সেটি নাউন ফ্রেজ। কিভাবে কখন কাজ করে সেটি আমরা পরবর্তীতে শিখে নিব। এবং প্রোনাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করি, যেমন রানা ইজ এ স্টুডেন্ট, আমি বলতে পারতাম রানা যেহেতু পুরুষ বা বেটা ছেলে, আমি কিন্তু বলতে পারতাম যে হি ইজ এ স্টুডেন্ট, এটা বলতে পারতাম। তাহলে রানার পরিবর্তে হি বসালাম আমি, এইটি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডটি আমি ব্যবহার করব সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা হলো। ভার্ব, ভার্বের আমার একটা ভার্ব নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে, সেই ভিডিওগুলি চাইলেই আপনারা দেখে নিতে পারেন। তারপরেও আপনাদের জন্য একটি ধারণা দিব অবশ্যই। কেউ যদি ওখানে না যান, তাহলে এখান থেকে অন্তত কিছুটা ধারণা পান, সেজন্যই মূলত। যেমন ভার্বের ক্ষেত্রে আমাদেরকে মোট 4টা জিনিস মাথায় রাখতে হবে: বি, হ্যাভ, ডু and modals. Be, have, do, modals. ওকে, এই 4টে বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, বি, হ্যাভ, ডু এন্ড মডেলস, এই 4টে বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে ভার্ব সম্পর্কে আমাদের আর ভাবার কোনো প্রয়োজন হয় না। যেমন বি ভার্বের কথা যদি বলতে হয়, বি ভার্ব নিয়ে আলাদা ক্লাস হবে, ডিফারেন্ট কেস। যেমন আমরা এম ইজ আর জানি, ওয়াজ ওয়ার জানি। হ্যাভ ভার্বের কথা হ্যাভ, হ্যাজ, হ্যাড জানি। ডু ভার্বের কথা, অর্থাৎ ডু ভার্ব হচ্ছে সমস্ত অ্যাকশন ভার্বের, বা যেগুলো দিয়ে আসলেই ক্রিয়া বা কাজ করা বোঝায়, সেই সমস্ত ভার্বের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং এই ডু ভার্বের আওতাভুক্ত হতে পারে প্লে, রাইট, স্লিপ, থিঙ্ক, রিড, রাইট, রান, সুইম, অনেক কিছুই হতে পারে, ডিসকাস, কোয়ারেল, অনেক কিছুই হতে পারে। ওকে, বিট। আচ্ছা, এবং মোডালস, মোডাল হলো কিছু বিশেষায়িত ভার্ব। এগুলো যেমন 9টি হচ্ছে কোর মোডাল আছে এবং 4টি সেমি মোডাল আছে। তবে এই ভার্বের আসলে সংখ্যা কতটি, এটি নিয়ে যদি কথা বলি তাহলে বিতর্কের সৃষ্টি হবে, কেননা এ নিয়ে স্পষ্ট কোনো ধারণা কিন্তু আসলে নাই। এক এক বই বা এক এক ওয়েবসাইটে এক এক ধরনের ধারণা। সুতরাং আমাদের জানতে হবে ভার্বগুলো এবং তাদের ব্যবহারগুলো। 23টা আছে নাকি 24টা আছে নাকি 48টা আছে, এইটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, যদি আমরা সত্যিকার অর্থে শিখতে চাই। এবং তর্কে জড়ানো যাবে না, কারণ মূর্খরাই তর্কে জড়ায় বেশি। ওকে, তাহলে আমরা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন, অর্থাৎ অবজেক্ট হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। ঠিক এভাবে আমরা সেন্টেন্স বিল্ড আপ করবো। যেমন এখানে আমরা দেখেছি, এই রানা হলো সাবজেক্ট, এই ইজ হলো ভার্ব, এবং এই স্টুডেন্ট এটি হচ্ছে কমপ্লিমেন্ট, তাই না? আমরা এভাবে কিন্তু শত শত বাক্য গঠন করতে পারি আমরা। যেমন রানা ইজ এ স্টুডেন্ট, আই এম আ বয়, ইউ আর এ গার্ল, শি ইজ আ হাউস ওয়াইফ, দে আর প্লেয়ার্স, উই আর রানার্স। এভাবে কিন্তু আমরা অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কয়েকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দেয়ারটা আমরা আপাতত বাদ রাখি। লাইক এখানে যদি আমি লিখি, হি ইজ প্লেইং, দে সুইম ইন দ্য রিভার, যা মনে আসে তাই লিখবেন, সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। উই গো টু স্কুল, লাইক রূপা কুকস ওয়েল। এভাবে আমরা যত সেন্টেন্স লিখি না কেন,
সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি লিখলাম? প্রথমটা তো আমরা বলেছি রানা ইজ এ স্টুডেন্ট, হি ইজ প্লেইং, সে খেলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। দে সুইম ইন দ্য রিভার, তারা রিভারে নদীতে সাঁতরায়, অ্যাসার্টিভ সেন্টেন্স। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্স। রূপা কুকস ওয়েল, রূপা ভালো রান্না করে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আবার কিন্তু দুই প্রকারের। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকারের, সেটিকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আমরা এতক্ষণ ধরে যে বাক্যগুলো লিখলাম সেগুলো কিন্তু অ্যাফার্মেটিভ। এবং নেগেটিভ সেন্টেন্স, যদি এইগুলোকেই আমরা নেগেটিভ করি তাহলে কি হতো? এগুলোকেই যদি আমরা নেগেটিভ করতাম তাহলে হতো রানা ইজ নট, ইজেন্ট, আমরা শর্ট ফর্মে লিখি রানা ইজেন্ট এ স্টুডেন্ট, হি ইজেন্ট, এখানে এরকম হয়ে যেত হি ইজেন্ট প্লেইং, সে খেলছে না। দে সুইম, তারপর দে ডু নট সুইম, দে ডু নট সুইম ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার দেয় না বা সাঁতার কাটে না অথবা সাঁতরায় না। উই গো টু স্কুল, উই ডোন্ট অথবা ডু নট, উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। রূপা কুকস ওয়েল, এখানে আমরা লিখতে পারতাম রূপা ডাজ নট কুক ওয়েল, রূপা ডাজ নট কুক ওয়েল, রূপা ভালো রান্না করে না। তাহলে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় অথবা ইন্টারোগেটিভ করতে হয় সেটি আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। তাহলে আমরা আজকে আমাদের দৈনন্দিন কথাবার্তায় বহুল ব্যবহৃত যে সেন্টেন্স সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনি বলতে পারেন যে 70% আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি, 20 বা 25% আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করি, এবং বাকি সেন্টেন্সগুলো আলাদা ক্যাটাগরির হতে পারে। আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিন যত 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 সেন্টেন্স ব্যবহার করি তার ভেতরে আমি কি বললাম 70% অ্যাসার্টিভ সেন্টেন্স, 25% 20 to 25% কোয়েশ্চেন্স, এবং 5 to 10% আদার ক্যাটাগরিজ অফ সেন্টেন্সেস আমরা ব্যবহার করি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার আমরা এটি মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আগামী ভিডিওতে আমি নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স একসাথে আলোচনা করব। আশা করি সেই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। আপাতত এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সামান্যতম উপকৃত হতে পারেন আমার ভিডিও দেখে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই ফর নাও।